গল্পের শুরুটি হয় এমন একটি রহস্যময় দুনিয়া দেখিয়ে, যা মাটির থেকেও হাজার কিলোমিটার নিচে অবস্থিত, যেখানে মাটি থেকে আকাশ পর্যন্ত শুধু ভয়ঙ্কর জীবজন্তুরই বসবাস। সেখানেই আমরা দেখতে পাই কিং কংকে। তিনিই ছিল এখানকার সব থেকে শক্তিশালী প্রাণী। সে হাজার বছর ধরেই এই দুনিয়ায় একা একাই চলাফেরা করছে। সবসময় সে ক্ষুধার্ত থাকতো, সবসময় ভয়ঙ্কর ভেরিয়ারা তাকে তাড়া করে বেড়াচ্ছে। যখনই সেই ভয়ঙ্কর ভেরিয়ারা তাকে হামলা করেছে, সে কোনো না কোনো ভাবেই বেঁচে গিয়েছে। কিন্তু এইবার সেই ভেরিয়ার দল তার পিছু ছাড়ে না। তারা সমস্ত ভাবেই কংকে ধরার চেষ্টা করে, কিন্তু কং এর সামনে যখন অনেক বড় খাদ পড়ে আর পালানোর কোনো রাস্তা থাকে না, তখনই সে সাহস দেখিয়ে পেছনে তাকায় আর লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। ভেরিয়ারা মনে করছিল এবার শিকার করা খুব সহজ হবে, কিন্তু তারা বুঝতেও পারে না যে কং তাদের জন্য কত বড় ফাঁদ পেতেছে। যখনই একটি ভেরিয়া তাকে হামলাই করবে, তখনই কং এর ফাঁদ অ্যাক্টিভ হয়ে যায় আর সেই ভেরিয়াটি তার ফাঁদে পড়ে যায়। আর সুযোগ বোঝেই কং লম্বা গাছের টুকরোটি নিচে ফেলে দেয়, আর তখনই পাহাড় থেকে অনেক বড় বড় পাথর নিচে পড়তে শুরু করে। তখনই সেই ভেরিয়াগুলো পালাতে শুরু করে, কিন্তু সেই ভেরিয়াগুলো পাথরের নিচে চাপা পড়ে যায়। তারা আবারও কংকে হামলা করতে আসে। তখনই একটি ভেরিয়ার লাশ কং অনেক রেগে গিয়ে উপরে উঠিয়ে মাঝখান থেকে চিরে ফেলে। এটা দেখে বাকি ভেরিয়াগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এতগুলো শিকার পেয়েও কং একটুও খুশি নয়, কেননা কং এর মুখের একটি দাঁত তাকে অনেক কষ্ট দিচ্ছিল। তখনই একটি প্রাণী এসে কং এর শিকার করা সেই মাংসটি নেয়ার চেষ্টা করে। তখন কং সেই প্রাণীটিকে আটকানোর খুব চেষ্টা করে। তখনই সে কিছুর একটার শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে সে মনে করে হয়তোবা তার সম্প্রদায়ের প্রাণীরা তাকে ডাকছে, তাই সে দ্রুত সেই দিকে যেতে থাকে। কিন্তু এখানে এসে সে একটি অদ্ভুত প্রাণী দেখতে পায়, যে কিনা তার মতোই আওয়াজ করছিল। শত বছর পার করার পরেও সে এখনো একাই রয়েছে, আর এই একাকিত্বতার জন্য সে ভিতর থেকে আস্তে আস্তে ভেঙে পড়ে। তার এই দাঁতে ব্যথায় মানুষের সাহায্য নেওয়ার চেষ্টা করে। এরপর সে না চাইতেও মানুষের দুনিয়ায় প্রবেশ করে। এখানে এসে সে পাহাড়ের উপর পড়ে যায় আর সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই তার ভাগ্য ভালোর জন্য বিজ্ঞানীদের নজর তার উপরে পড়ে, কিন্তু মানুষ সুরক্ষার কথা চিন্তা করে ভয় পেয়ে তারা অনেক ভারী মাত্রার এনেস্থেথিয়া তার উপর প্রয়োগ করে, যার ফলে সে সেখানেই বেহুশ হয়ে যায়। এরপর তারা শহরের সবচাইতে বড় দাঁতের ডাক্তারকে ডাকে। এরপর সেই ডক্টরটি হেলিকপ্টার নিয়ে এসে কং এর সেই নষ্ট দাঁতকে ওঠানোর জন্য অনেক শক্ত আর মজবুত চেইন দিয়ে তার দাঁতকে বেঁধে ফেলে। তখনই কং তার মুখের দুর্গন্ধ বাইরে বের করে দেয়। এরপর যখন স্পেস কার্ভটি উপরে উঠতে শুরু করে, তখনই কং এর সেই বিশাল দাঁতটি উপড়ে যায়। এরপর কং এর যখন জ্ঞান ফেরে, তখন সে খেয়াল করে তার সেই পুরনো দাঁতটি উঠিয়ে সেখানে একটি টাইটানিয়ামের দাঁত লাগানো হয়েছে। এই নতুন দাঁতের ফলে সে অনেক বেশি কনফিডেন্স পাচ্ছিল। এখন সে যে কোনো শক্তিশালী প্রাণীকে হারাতে পারবে। তখনই বিজ্ঞানীদের ল্যাবে একটি কিংকং এর দুনিয়া থেকে সিগন্যাল আসে। এই সিগন্যালের সত্যতা জানার জন্য বিজ্ঞানীরা তখনই একটি রেস্কিউ টিম তৈরি করে আর মিশন শুরু করে দেয়। তারা কিংকং এর সঙ্গে সেই পোর্টালের মধ্যে ঢুকে যায়। সেখান দিয়ে তারা পুরোপুরিভাবে কং এর দুনিয়ায় প্রবেশ করবে। যখনই তারা সামনে এগোয়, তখনই তাদের স্পেস কাপটি অনেক দ্রুত গতিতে নিচের দিকে যেতে থাকে, আর সেই অল্প সময়ের মধ্যেই তারা সেই দুনিয়াতে প্রবেশ করে। কং এর বাসায় ফিরে সে দেখতে পায় কং এর খাবারগুলো চুরি হয়ে গিয়েছে। তখনই সে তার কুড়ালটি কাঁধে নিয়ে পাহাড়ের উপরে চলে যায়। সে নিচে তাকিয়ে দেখতে পায় হালকা নীল রঙের আলো। সেখানে কি আছে দেখার জন্য কং তখনই নিচে লাফ দিয়ে দেয়। সে গুহার মধ্যে প্রবেশ করতে আলোর রোশনি বের হতে শুরু করে। সে এখানে এসে দেখতে পায় চারিদিকের পাথরগুলো জ্বলজ্বল করছে। তখনই একটু দূর থেকে অনেক ভয়ানক একটি শব্দ আসতে শুরু করে। কং সেই শব্দর পিছু করতে করতে ঝর্ণার এই পাশে চলে আসে, আর এখানে সে এসে লুকানো এক দুনিয়া দেখতে পায়। আর সে আস্তে আস্তে সামনে এগোতেই যেন তাকে আরো কাছে টানছে। হঠাৎ করেই তার সামনে অনেক বড় একটি ভয়ানক ছায়া আসে। এটা দেখে কং অনেক ভয় পেয়ে যায়। এরপর তার কুড়ালটি উপরে উঠিয়ে সে হামলার জন্য প্রস্তুত হয়ে যায়। যখনই সে আস্তে আস্তে সেই বিশাল ছায়া তার সামনে চলে আসে, তখনই সেই ছায়াটি আস্তে আস্তে ছোট হয়ে যায়। যখন সে তার সামনে আসে, তখন সে অবাক হয়ে যায়। আসলে এটি কোনো ভয়ানক দানব ছিল না, এটি একটি মাসুম সোনালী চুলের বানর ছিল। হাজারো বছর পরে কং কাউকে তার মতো দেখতে পাচ্ছে। কং দ্রুত নিচু হয়ে যায় আর তার হাতিয়ারটি নিচে রেখে দেয়। এরপর সে বানরটির সঙ্গে বন্ধুত্ব করার জন্য সে তার হাত বাড়িয়ে দেয়। সে মনে করেছিল সেই ছোট্ট বানরটি তার মতো কাউকে দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে। এরপর দেখা যায় সেই ছোট্ট বানরটি কং এর হাতে কামড় দিয়ে বসে। এত অপেক্ষার পর আর এত কষ্ট করে তার মতো কাউকে পাওয়ার পরে কং তাকে কোনোভাবেই হারাতে চাচ্ছিল
না, যার কারণে সে সেই ছোট্ট বানরটির পিছু করতে থাকে। তখনই তার সামনে এক বিশাল আকৃতির গরিলা চলে আসে, আর তাকে দেখে সে পুরোপুরি ভাবেই অবাক হয়ে যায়, কেননা সে আজ পর্যন্ত তার সাইজের কোনো গরিলাকে দেখেনি। যখনই কং সামনেই এগোতে যাবে তখনই আরেকটি গরিলা এসে তাকে মাটির সঙ্গে ঠেসে ধরে। এখানে গরিলাগুলোর চেহারা দেখেই মনে হচ্ছিল তারা লড়াই করার জন্যই এগিয়ে এসেছে। তখনই কিং কংও তাদের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। এরপর কং একটি পাথর উঠিয়ে একটি গরিলার মাথায় মারে, আর মুহূর্তের মধ্যেই কং দুজনকে শেষ করে ফেলে। যখনই কং সে তার হাতিয়ারটি তুলতে যাবে তখনই সেই ছোট্ট বানরটি তার উপরে ঝাঁপিয়ে পড়ে, যার কারণে কং সেই ছোট্ট বানরটিকেই ধরে ফেলে। এরপর তাকে হাতিয়ার বানিয়ে তাকে দিয়েই তাদেরকে আঘাত করে। তখনই একটি গরিলা পাহাড় থেকেই প্রায় নিচে পড়ে যাচ্ছিল, সাথে সাথেই কং এসে তাকে ধরে ফেলে, অনেক আনন্দের সঙ্গে তাকে বাঁচিয়ে তোলে। কিন্তু একই উপরে এসে গরিলা চাকু হাতে নিয়ে কং এর উপর হামলা করে। এটা দেখে কং অনেক বেশি রেগে যায় আর তাকে লাথি মেরে সেই পাহাড় থেকেই ফেলে দেয়। আর এই কাণ্ড দেখে অন্য একটি গরিলা সেখান থেকে ভয়ে পালাতে শুরু করে, আর তখনই কং একটি পাথর হাতে নিয়ে গরিলার মাথা লক্ষ্য করে হেডশট মারে। সেই গরিলার মাথায় লাগার পরেও সে থামে না, সে একবার পিছে তাকিয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করে। এরপর কিং কং গাছের পিছনে লুকিয়ে থাকা সেই ছোট্ট বানরটিকে ধরে বের করে, এরপর অনেক জোরে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে। এরপর মাটি থেকে গরিলার রেখে যাওয়া সেই চাকুটি উঠিয়ে নেয়, আর সে সেই ছোট্ট বানরটিকে ইশারা করে সে যেন সেই গরিলাদের ঠিকানায় তাকে নিয়ে যায়। উপায় না পেয়ে সেই ছোট্ট বানরটি সামনে এগোতে থাকে, আর কিং কং তার পিছনে হাঁটতে থাকে। তারা যতই আস্তে আস্তে সামনে এগোচ্ছিল তারা ততই ভয়ঙ্কর প্রাণী দেখতে শুরু করে, আর এত সুন্দর জায়গায় প্রতিটি ধাপে ধাপেই যেন বিপদ লুকিয়েছিল। ছোট্ট বানরটি সেখান থেকে বাঁচার জন্য তাকে সেই এলাকায় নিয়ে যায় যেখানে বিশাল ড্রাগন বসবাস করত, কিন্তু সে এটা বুঝতে পারে না কিংকং এর সামনে তার চালাকি বেশিক্ষণ টিকতে পারবে না। হঠাৎ করেই একটি বিশাল ড্রাগন তাদের সামনে চলে আসে, কিন্তু কং একটুও ভয় না পেয়ে মুহূর্তের মধ্যেই সেই ড্রাগনটিকে মেরে ফেলে। এরপরে আরাম করে বসে সে খেতে শুরু করে। এটা দেখে সেই ছোট্ট বানরটি তার কাছে আসতে শুরু করে, কিন্তু ভয় পেয়ে সে তার কাছে আসতে পারছিল না। এরপর কং তার পরিস্থিতি দেখে বুঝতে পারে, তাই সে তার দিকে এক টুকরো খাবার বাড়িয়ে দেয়, কিন্তু সেই ছোট্ট বানরটি তার উপর ভরসা করছিল না, তাই কং তার দিকে খাবার ছুঁড়ে মারে। এটা দেখে যেন মনে হচ্ছিল কং তাকে বলছিল খেলে খা, না খেলে না খা। এরপর সেই ছোট্ট বানরটি ক্ষুধার জ্বালায় অনেক দ্রুত খাবারটি খাওয়া শুরু করে। এরপর খেতে খেতে কংকে ভালো মনে করা শুরু করে। সে বুঝতে পারে কিং কং এতটাও বেশি খারাপ ছিল না সে যতটা ভেবেছিল, তাই আস্তে আস্তে সে সাহস দেখিয়ে কিং কং এর পাশে এসে বসে। এরপর দুজনেই শান্ত হয়ে একসঙ্গে সময় কাটাতে শুরু করে, কিন্তু তারা এটা বুঝতেও পারে না তারা যতই সামনে এগোচ্ছে তাদের বিপদ আরো কাছে আসছে। যখনই তারা আরো গভীরে চলে যায় তখন কিং কং তার সম্প্রদায়ের প্রাণীদেরকে দেখতে পায়, কিন্তু এটা দেখে কং এর মন একেবারেই ভেঙে যায়। তারা অনেক কষ্টে জীবনযাপন করছিল এবং তাদের সবসময় পরিশ্রম করতে হয়, তাদের জীবন কোনো নরকের থেকেও কম নয়। তখনই সেখানে থাকা এক বৃদ্ধ বানরের হাত থেকে পাথর পড়ে যায়, তখনই গরিলা রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। এটা দেখে কিং কং নিজেকে আর থামাতে পারে না, সে তার হাতে থাকা কুড়ুলটি তার দিকে ছুঁড়ে মারে। এরপর তার সঙ্গীকে ধরে উপরে ওঠায়। তখনই সেখানে থাকা পাহারাদার সেই গরিলাটি তার সামনে চলে আসে আর কংকে অনেক রাগ দেখিয়ে এখান থেকে চলে যেতে বলে। তখনই কিং কং তাকে একটি ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। এটা দেখে বাকি বানররাও সাহস দেখিয়ে চিৎকার করতে শুরু করে। এরপর দেখা যায় ওখান থেকে একটি গরিলা পালিয়ে গিয়ে সেখানকার রাজা স্কার কিংকে সব বলে দেয়। গরিলার এমন কথা শুনে স্কার কিং অনেক বেশি রেগে যায়। যখনই সে তার সিংহাসন থেকে নিচে নেমে আসে তখনই সব বানররা মাথা নিচু করে থাকে, কিন্তু কিং কং কোনো ভয় না পেয়েই তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। স্কার কিং অনেক মনোযোগ দিয়ে তাকে দেখতে শুরু করে। যখনই সে তার লাগানোর দাঁতটিকে দেখতে পায় তখন অনেক তাচ্ছিল্য করে সে হাসতে শুরু করে, আর মুহূর্তের মধ্যেই সে রেগে গিয়ে তার রাগ দেখানোর জন্য সে একটি পিছনে থাকা বানরকে লাথি দিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়। এটা দেখে কিং কং অনেক বেশি রেগে যায় এবং স্কার কিং তার নিজের শক্তি দেখানোর জন্য তার গলা থেকে হাতিয়ারটি হাতে নিয়ে নেয়। এরপর কিং কং এর সঙ্গে লড়াই করার জন্য নিজেকে তৈরি করে ফেলে। তখনই কিং কং তার কুড়োলটি হাতে তুলে নেয়। এরপর দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। স্কার কিং এর হাতিয়ার অনেক বেশি লম্বা ছিল, তাই সে সুবিধা করতে পারছিল, কিন্তু কিং কং তার হাতিয়ার নিয়ে খুব একটা সুবিধা করতে পারছিল না। স্কার কিং এর হাতিয়ারের সামনে একটি ধারালো বস্তু লাগানো ছিল, যেটা দিয়ে কং এর শরীরে অনেক বেশি ক্ষত হয়ে যায়। এটা দেখে কিং কং অনেক বেশি ক্ষেপে যায়, তারপর তাকে ধরে তাকে মারতে শুরু করে, কিন্তু স্কার কিং তার শক্তির দিক দিয়ে কং এর সঙ্গে পেরে ওঠে না, যার ফলে স্কার কিং কং এর থেকে দূরত্ব বজায় রেখে
দেখে তাকে দূরে থেকে আঘাত করতে শুরু করে, যার ফলে কিং কং আস্তে আস্তে পিছু হটতে শুরু করে। এরই মধ্যে কিং কং এর সেই হাতে থাকা হাতিয়ারটি নিচে পড়ে যায়, আর এই সুযোগ বুঝে স্কার কিং তার হাতিয়ারটি কং এর গলায় চেপে ধরে তাকে কাবু করার চেষ্টা করে। কিন্তু কং তার পুরো শক্তি দেখিয়ে স্কার কিং কে ধরে উপরে উঠিয়ে তাকে সামনে ছুঁড়ে মারে। তখনই স্কার কিং ঠিক করে নেয় সে তার আসল হাতিয়ার দিয়েই কংকে চিরদিনের জন্য শেষ করে দেবে। আর যখনই স্কার কিং এর হাতে থাকা সেই হাতিয়ারের পাথরটি জ্বলে ওঠে, তখনই গরিলারা সেখানকার একটি বিশাল পাথর ফেলে দিয়ে ওখানকার লাভার রাস্তা বন্ধ করে দেয়। তখনই গুহার ভিতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রাক্ষসের দুটি চোখ দেখা যায়, সাথে সাথেই সেখানের মাটি বরফ হয়ে যায়। এরপর সেই গুহা থেকে বেরিয়ে আসে বিশাল সেই রাক্ষসের জীব টাইটান শিমু, যে কিনা প্রথমে এই দুনিয়াকে পুরো বরফে জমিয়ে দিয়েছিল। তখনই স্কার কিং শিমুকে কং এর উপর হামলা করতে নির্দেশ দেয়, কিন্তু শিমু এই নির্দেশ পেয়ে একদমই খুশি হয় না। কিন্তু যখনই স্কার কিং তার উপরে বল প্রয়োগ করে, তখনই শিমু কোনো উপায় না পেয়ে কং এর উপর হামলা করে বসে। প্রথমবার কং কোনো মতে তার হাত থেকে বেঁচে যায়, কিন্তু এরপর তার কুড়োলটি সে হাতে তুলে নেয় এবং শিমুর হামলা থেকে নিজেকে রক্ষা করে। কিন্তু শিমুর শক্তির সঙ্গে কং কোনো মতেই পেরে ওঠে না, আর আচমকা হামলার ফলে তার এক হাত পুরোপুরি বরফ হয়ে যায়। তখন সে অনেকটা দুর্বল হয়ে পড়ে। এই সুযোগ বুঝে স্কার কিং সাথে সাথেই কংকে মেরে ফেলার নির্দেশ দিয়ে দেয়। এরপর কংকে যখনই হামলা করতে আসবে, তখনই সেই ছোট্ট বানরটি কংকে সেই গুহার রাস্তা দেখিয়ে দেয় আর কংকে এই রাস্তা দিয়ে পালাতে বলে। ঠিক সেই সময় শিমু তার উপরে হামলা করে বসে। তখনই কং পিছনে ঘুরে দ্রুত সেই রাস্তা দিয়ে পালিয়ে যায়, কিন্তু এখনো তার পিছে সেই গরিলাগুলো তাড়া করতে থাকে। কিন্তু সব থেকে এখানে ভালো খবর হলো কং এখানে বছরের পর বছর থাকার ফলে সে আশেপাশে অনেক জায়গায় ফাঁদ পেতে রেখেছে। কিন্তু গরিলার সংখ্যা এত বেশি ছিল যে ওখানে অনেক গরিলা মারা যাওয়ার ফলেও কংকে তারা ধরে ফেলে। আর এখানেই কং এর কাছে শুধুমাত্র একটি রাস্তা আছে যেটা তাকে বাঁচাতে পারে। কিন্তু সেখানে থাকা গরিলারা রাস্তায় এত বেশি বিপদের সম্মুখীন হয়েছে যে তারা সেখানে একটি মাটিতে পড়ে থাকা শিকড়কে দেখতে পায়, যেটা সেই ফাঁদকে অ্যাক্টিভ করার জন্য ছিল। এখানে কং বুঝতে পারে তার প্ল্যান ব্যর্থ হয়ে যাচ্ছে, তাই সে নিজেকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করে নেয়। এরপর তখনই পাহাড়ের উপর থেকে সেই ফাঁদগুলো অ্যাক্টিভ হয়ে যায় আর শত শত বড় বড় পাথর তাদের গায়ে পড়তে থাকে। এরপরে নিচে থাকা সমস্ত গরিলাগুলো সেই পাথরের নিচে চাপা পড়ে। তখনই কং উপরে তাকিয়ে দেখে সেই জালকে অ্যাক্টিভ করেছিল আর কেউ নয়, সেই ছোট্ট বানরটি। এখানে কং অনেক বেশি আহত ছিল, তার যুদ্ধ করার কোনো শক্তিই ছিল না, তাই সে ছোট বানরটার সাহায্যে মানুষ সভ্যতার দিকে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে কং এর সঙ্গে আসা সেই বিজ্ঞানীরা তারা তখন দেখতে পারে তাদের বেস পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। তখনই তাদের নজর পাহাড়ের উপরে থাকা সেই বড় হাতের ছাপের উপরে গিয়ে পড়ে। তখনই তারা বুঝতে পারে এই দুনিয়ায় কং এর মতো বড় বড় আরো অনেক প্রাণী রয়েছে। তখন তারা খুব দ্রুত জঙ্গলের ভেতরে চলে যায়। জঙ্গলের ভেতরে এসেই তারা একটি লুকানোর যন্ত্র দেখতে পায়। যখনই মেয়েটি সেই সুইচটিতে চাপ দেয়, তখনই চারিপাশ থেকে অসংখ্য পানি আসতে শুরু করে আর সেই চারিদিকের পানি এসে একটি স্রোতের তৈরি হয় আর সেই পানিগুলো জঙ্গলের দিকে যেতে শুরু করে। এরপর বিজ্ঞানীরা সেই পানির পিছু করতে করতে একটি রহস্যময় দেয়ালের সামনে চলে আসে। এই রহস্যময় দেয়ালকে দেখে তারা বুঝতে পারছিল যে এই দেয়ালের পিছনে অন্য কিছু লুকিয়ে রয়েছে। এরপরে তারা যখনই দেয়ালে হাত দেয়, তখন অদৃশ্য নীল রঙের রশ্মি সেই দেয়ালে ছড়িয়ে পড়তে শুরু করে। তখন তারা দেয়ালের মধ্যে একটি ফুটো তৈরি করে। তখনই তারা অবাক করে দেওয়ার মতো এমন কিছু দেখতে পায় যেটা দেখে তাদের চোখের পলকই পড়ে না। সেটা আজ পর্যন্ত কেউ দেখেনি আর এই দুনিয়া সম্পর্কে আগে কখনো কেউ শোনেওনি। যখনই তারা এই দুনিয়ায় পা রাখে, তখন এই দুনিয়ার উপজাতিরা তাদেরকে ঘিরে ফেলে। এই দুনিয়ার মানুষগুলো মানুষের মতোই দেখতে, কিন্তু এদের চালচলন আর চেহারা টোটালি আলাদা। এই মানুষগুলো বিজ্ঞানীদের কোনো ক্ষতি না করেই তাদের বাড়িতে নিয়ে চলে যায়। তাদের সবাইকে তখন তারা তাদের সর্দারের কাছে নিয়ে যায়। তাদের কাছে এসেই বিজ্ঞানীরা বুঝতে পারে এরা হাজার বছর ধরে মাটির নিচেই বসবাস করে এবং সেই পোর্টালকে তারা সবাই মিলে পাহারা দিচ্ছে, যেটা সোজা উপরের দুনিয়ার সঙ্গে সংযুক্ত রয়েছে। স্কার কিং প্রায় অনেক বছর ধরেই এই জায়গাটির খোঁজ করছিল, যেন সে এই পোর্টাল দিয়ে পৃথিবীতে যেতে পারে এবং পৃথিবীর মানুষদেরকে শাসন করতে পারে। ঠিক সেই সময় কিং কংও মানুষের গন্ধ পেয়ে সে সেই জায়গায় চলে যায়। তখনই সেখানে থাকা মানুষগুলো সেই জাদু দেয়ালটি খুলে দেয় আর তখনই কিং কং সেই পাশ দিয়ে ভিতরে চলে আসে। এরপর সে এখানে এসে বিজ্ঞানীদেরকে দেখতে পায়, কিন্তু কং একদমই বুঝতে পারে না। তাদের পিছু করতে
করতে সেই গরিলাটিও তাদের এই স্থানে চলে এসেছে। যখনই কং মানুষদের সামনে চলে আসে তখনই কং অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। এরপর সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বিজ্ঞানীরা কং এর কাছে এসে দেখতে পায় কং এর হাত পুরোপুরিভাবে জখম হয়ে গিয়েছে। এটা দেখে বিজ্ঞানীরা বুঝতে পারে কং এখন কিছুই করতে পারবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় কং এর হাত পুরোপুরি পাল্টে দেবে। তখনই বিজ্ঞানীরা রোবোটিক হাতের আইডিয়া খুঁজে পায়, আর এটা সেই সুপার মেকানিক্যাল আর্মস ছিল যেটা কংকে আরো বেশি শক্তিশালী করার জন্য তারা আগেই বানিয়ে রেখেছিল। এখানে সব থেকে ভালো খবর হলো সেই আর্মসটি সেই জায়গাতেই রয়েছে। যেই বেসটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল সেই বেসের আন্ডারগ্রাউন্ডেই সেই আর্মসটি সুরক্ষিতভাবে রাখা রয়েছিল। তখনই ডক্টর সেখানে গিয়ে সেটি বের করে এবং এনে কং এর হাতের উপর রেখে দেয়। আর এটা ছেড়ে দেওয়ার পর সেই হাতটি কং এর হাতের উপর অটোমেটিকলি সেট হতে শুরু করে। যখনই সেই রোবোটিক হাতে থাকা কেমিক্যালগুলো কং এর শরীরে প্রবেশ করানো হয় তখনই দুর্বল কং যেন নতুন শক্তি পেয়ে জেগে ওঠে। কং এর চেহারা দেখে বোঝা যায় এই নতুন হাতিয়ার পেয়ে কং অনেক বেশি খুশি হয়েছিল। তখনই জঙ্গলের ভিতর থেকে দৌড়াতে দৌড়াতে সেই ছোট্ট বানরটি কং এর কাছে চলে আসে। সে এসে কংকে বলে স্কার কিং এই পোর্টাল সম্পর্কে জেনে গিয়েছে। সে শিমুর সঙ্গে মিলে এই জায়গাতে হামলা করতে আসছে। কং এখানে একা, শিমু আর স্কার কিং এর সঙ্গে সে একা লড়াই করতে পারবে না, যার কারণে তার কাছে শুধু একটি মাত্রই রাস্তা খোলা ছিল, মানুষের দুনিয়ায় গিয়ে অনেক বছর ধরে ঘুমিয়ে থাকা সেই গর্জিলাকে জাগিয়ে তুলতে হবে। কিন্তু কং এটা জানতো না, সে যাকে জাগিয়ে তোলার জন্য যার কাছে যাচ্ছে সে তাকে মারার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছে। হুট করেই পিরামিডের আশপাশ থেকে পৃথিবীর মাটিগুলো কেঁপে উঠছিল। এরপর সেখান থেকে একটি রোবোটিক হাত মাটির নিচ থেকে উপরে চলে আসে, আর এটাই সেই জায়গা ছিল যেখান থেকে পৃথিবীতে আসার পোর্টাল ছিল। যখনই কং পৃথিবীতে চলে আসে তখনই গর্জিলা তার উপস্থিতি টের পেয়ে সেও বাইরে চলে আসে। এরপর গর্জিলা একটুও সময় নষ্ট না করে কং এর সামনে চলে আসে। সে ভেবেছিল কং হয়তো তাকে মারতে এসেছে। এখানে গর্জিলার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কং এর উপরে কতটা রেগে রয়েছে। গর্জিলার রাগ দেখে মনে হচ্ছিল সে আজ কংকে খেয়ে ফেলবে। কং এখানে হাত উঠিয়ে গর্জিলাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এখানে গর্জিলা বোঝার কোনো চেষ্টাই করছিল না। গর্জিলা কংকে ধাক্কা মেরে কয়েকশো কিলোমিটার দূরে ফেলে দেয়। যেহেতু গর্জিলা কোনো মতেই এখানে থামতে ছিল না তাই কং পিছন থেকে গর্জিলাকে হামলা করে যাতে করে সে শান্ত হয়। কিন্তু যখন গর্জিলার চোখে বালু পড়ে তখন গর্জিলা আরো বেশি লাল হয়ে রেগে যায়। সে তখন কং এর হাতে কামড়ে ধরে এবং কংকে মাটিতে চেপে ধরে, কিন্তু কংও তার মেকানিক্যাল হাতের মাধ্যমে এখন অনেক বেশি শক্তিশালী। এখানে কং এর হাতে মার খেয়ে গর্জিলা প্রায় অজ্ঞান হয়ে যায়। এরপর কং গর্জিলার লেজ ধরে সেই পোর্টালের মধ্যে টেনে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে সেই সম্প্রদায়ের মানুষগুলো স্কার কিংকে হারানোর জন্য পানির মধ্যে লাল রঙের কিছু লিকুইড মিশিয়ে দেয়। যখনই পানির সঙ্গে সেই লাল লিকুইডটি মিশে যায় তখনই জাদুর মতো কিছু একটা ঘটতে শুরু করে। সেখানে এমন একটি সিস্টেম চালু হয়ে যায় যার ফলে দুইটি পিরামিড একসঙ্গে যুক্ত হতে শুরু করে। যখনই এই দুইটা পিরামিড একসঙ্গে যুক্ত হয়ে যায় তখনই এখানে গ্র্যাভিটি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, যার ফলে সবকিছুই হাওয়াতে ভাসতে শুরু করে। আর স্কার কিং এর জন্য সেই পোর্টালের কাছে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু পিরামিড দুটি পুরোপুরি স্পর্শ করে নেওয়ার আগেই সেখানে স্কার কিং ঢুকে পড়ে। এখানে এসে স্কার কিং যখন সেই পিরামিড দুটিকে দেখতে পায় তখনই শিমুকে নির্দেশ দিয়ে দেয় যে বরফ দিয়ে পিরামিড দুটিকে আটকিয়ে দিতে। তখনই পোর্টাল থেকে এক অদ্ভুত ধরনের রশ্মি বের হতে শুরু করে। একটু পরেই দেখা যায় ওখান থেকে গর্জিলা আর কং মাটির চিরে সেখান থেকে বের হয়ে আসে। গর্জিলা যখন এখানে এসে স্কার কিং আর শিমুকে দেখতে পায় তখনই সে বুঝে যায় কং তাকে কেন এখানে ডেকে নিয়ে এসেছে। তাই তারা একটুও সময় নষ্ট না করে তাদের দিকে দ্রুত ছুটে যায়। অন্যদিকে স্কার কিংও শিমুর সঙ্গে তাদের দিকে ছুটে আসে। এখানে শক্তির দিক থেকে যদি বলা হয় তাহলে এই চারজনের মধ্যে কেউই কম নয়। যখনই তারা চারজন একসঙ্গে হামলা করে তখনই সেই পিরামিড দুটিকে আটকে রাখা সেই বরফগুলো ভেঙে যায়। এরপর সেই দুটো পিরামিড একসঙ্গে টক্কর খায়, যার ফলে সেখানকার গ্র্যাভিটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এখানে কেউই কাউকে কন্ট্রোল করতে পারে না, সবাই হাওয়াতে ভাসতে থাকে। কিন্তু গর্জিলা এত কিছুর পরেও নিজেকে কন্ট্রোল করে শিমুর উপর হামলা করে বসে। অন্যদিকে চালাক স্কার কিং কং এর কুড়োল নিয়ে তার উপরে হামলা করে বসে, কিন্তু কং তার মেকানিক্যাল আর্মস দ্বারা সেই হামলাকে আটকে দেয়। কিছু সময়ের জন্য যেন সবকিছু স্তব্ধ হয়ে যায়। এরপর কং এর সেই লোহার হাত দিয়ে স্কার কিংকে অনেক জোরে পাঞ্চ করে, কিন্তু কং এর দুশ্মন অনেক বেশি হওয়ার ফলে তাকে পিছন থেকেও হামলা করতে শুরু করে। এগুলো দেখে সেই ছোট্ট বানরটি পিছনে থাকা সেই কং এর হামলাকারীকে পাথর দিয়ে আঘাত করে। অন্যদিকে সুযোগ পেয়ে শিমু গর্জিলাকে বরফে পরিণত করে দেয়, কিন্তু গর্জিলাও কোনো অংশে কম নয়।
নয়, সে তার গায়ে থাকা বরফগুলো এক ঝটকাতে ভেঙে ফেলে। একটু পরেই দেখা যায় সেই গ্র্যাভিটি আবারও ফিরে আসে। এরপর স্কার কিং সুযোগ পেয়েই সেই পোর্টালের দিকে ঝাঁপ দেয়। তাকে থামানোর জন্য গডজিলা আর কংও তার পিছু করতে থাকে, কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে কং এর কুড়াল সেখানেই আটকে যায়। অন্যদিকে সমুদ্রের পাড়ে থাকা মানুষগুলো কখনো ভাবতেও পারেনি তাদের দিকে কত বড় বিপদ এগিয়ে আসছে। হুট করে সেখানে থাকা সমস্ত পানি বরফের পাহাড়ে পরিণত হয়ে যায়। একটু পরেই দেখা যায় সেই পাহাড় ভেঙে স্কার কিং আর শিমু এই পৃথিবীতে চলে আসে। এখানে এসে সে প্রথমে সূর্যের আলোর দিকে তাকায়, এরপর সে নিচে মানুষগুলোকে দেখতে পায় আর অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। সে এখানে মনে করেছিল এখন পুরো দুনিয়াকে শাসন করার তার সময় চলে এসেছে, তাই সে শিমুকে তখন আদেশ দেয় পুরো আসমানকে বরফে জমিয়ে দিতে। কিন্তু শিমু এটা মোটেও করতে ইচ্ছুক ছিল না, কিন্তু কোনো উপায় না পেয়ে তাকে এটাও করতে হয়। সে পুরো জায়গাটিকে বরফ দিয়ে জমাতে শুরু করে। দেখতে দেখতে সেখানে থাকা বড় বড় বিল্ডিং গুলো বরফে পরিণত হতে থাকে আর সেই বিল্ডিং গুলো একে একে ভেঙে পড়তে শুরু করে। এখানে স্কার কিং মনে করছিল তাকে আর কেউ থামাতে পারবে না। তখনই কং সেখানে চলে আসে। এরপর তাকে অনেক জোরে একটি ঘুষি মেরে তার 3 টনের দাঁত ভেঙে ফেলে। রেগেমেগে তখন স্কার কিং শিমুকে কং এর উপর হামলা করতে আদেশ দেয়, কিন্তু তখন সেখানে গডজিলাও চলে আসে। এরপর গডজিলাও শিমুর উপরে হামলা করে বসে। এখানে শিমুর সাহায্য ছাড়া স্কার কিং কং এর সঙ্গে বেশিক্ষণ টিকতে পারে না, তাই সে অনেক বড় একটি বিল্ডিং তুলে কং এর দিকে ছুড়ে মারে। কং এক ঘুষিতে সেই বিল্ডিংটিকে তছনছ করে ফেলে। তখনই দেখা যায় কং এর পিছন থেকে শিমু এসে কং এর সেই মেকানিক্যাল হাতের উপর কামড়ে বসে। এবার শিমু কং এর হাত আবারও একবার বরফে পরিণত করতে শুরু করে। এটা দেখে স্কার কিং মনে করছিল সে হয়তোবা এবার জিতে যাবে, কিন্তু সে তার পিছনে থাকা রাগান্বিত গডজিলাকে খেয়াল করে না। এখানে গডজিলা অনেক বেশি রাগান্বিত হয়ে তার পুরো শক্তিকে প্রকাশ করে। দেখা যায় তার পুরো শরীর বেগুনি রঙে পরিণত হয়ে যায়। এরপর দেখা যায় গডজিলা স্কার কিং এর উপরে অনেক জোরে হামলা করে বসে। তখনই স্কার কিং সেখান থেকে কোনো মতে বেঁচে যায়। এরপর দেখা যায় স্কার কিং তার কাছে থাকা হাতিয়ার দিয়ে গডজিলার উপর হামলা করে, কিন্তু এবার গডজিলা তার হাতিয়ারটি ধরে ফেলে এবং মাঝখান থেকে তার হাতিয়ারটি ভেঙে ফেলে, যার ফলে শিমুকে কন্ট্রোল করা সেই পাথরটি ভেঙে মাটিতে পড়ে যায়। যখনই স্কার কিং দৌড়ে সেটা ধরতেই যাবে, গডজিলা তখন তাকে কোনো সুযোগই দেয় না। এখানে সবকিছুই ছিল সেই ক্রিস্টালের উপর, যার কাছে এটি থাকবে সে এই লড়াইয়ে জিতে যাবে। যখনই সেই ছোট্ট বানরটি কং এর রেখে যাওয়া সেই কুড়োলটিকে দেখতে পায়, তখন সেই পিচ্চি বানরটি কং এর কুড়োলটি উঠিয়ে মানুষের পৃথিবীতে চলে আসে। যখনই সে এখানে এসে স্কার কিং এর হাতে থাকা সেই শিমুকে কন্ট্রোল করার পাথরটি দেখতে পায়, তখনই সেই পিচ্চি এক বাড়ি দিয়ে কং এর কুড়োল দিয়ে পাথরটি ভেঙে ফেলে। এরপর পাথরটি ভাঙার সঙ্গে সঙ্গে শিমু পুরোপুরি মুক্ত হয়ে যায়। এটা দেখে স্কার কিং অনেক বেশি রেগে যায় আর সেই পিচ্চি বানরটিকে মারার জন্য তাকে উপরে তোলে, কিন্তু এটা দেখে কং স্কার কিং এর উপরেই হামলা করে বসে। সে মিনিটের মধ্যে স্কার কিং কে হারিয়ে দেয়। স্কার কিং এর কাছে ওই পাথরটি না থাকার ফলে সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে সেই মুক্ত শিমু গডজিলার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হচ্ছিল যেন সে কোনো ইশারার অপেক্ষা করছে, আর সে 1000 বছর পরে সেটাই করে। শিমু চোখের পলকেই স্কার কিং কে একটি বরফের মূর্তিতে পরিণত করে তোলে। তখনই কং তাকে উপরে তুলে অনেক জোরে মাটিতে আছাড় মারে। দেখা যায় মুহূর্তের মধ্যে স্কার কিং এর শরীর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর দেখা যায় সমস্ত যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই দুনিয়াটিকে এখনো ঠিক করার বাকি ছিল। তখনই গডজিলা আকাশের দিকে তাকায় এবং তার বেগুনি রঙের রশ্মি আকাশের দিকে ছুঁড়ে মারে। এরপর মুহূর্তের মধ্যে সমস্ত বরফ সরে সূর্য দেখা যায়। তখন গডজিলাও আবার মহাঘুমে ঘুমিয়ে পড়ে। এখন দেখা যায় কং তার নতুন সঙ্গী শিমুকে নিয়ে তাদের গ্রহে ফিরে চলে যায়, আর এখানেই তাদের সম্প্রদায়ের সঙ্গে নতুন করে সবকিছু শুরু করে এবং এখানেই আজকের এই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভি এক্সপ্লেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।